আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম। আর কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাবেন না আপনারা, বললেন চরমোনাই পীর ফয়জুল কবির। এসালাম পরিবারের ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ। রাহুল গান্ধীর ধাক্কায় আইসিইউতে বিজেপি এমপি, থানায় মামলা। রাহুল গান্ধীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করল বিজেপি। পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে গিয়ে বিজেপি সংসদ সদস্য অনুরাগ ঠাকুর এবং বাসুরির স্বজনরা অভিযোগ দায়ের করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। অপরদিকে এই নিয়ে লোকসভা স্পিকার চিঠি দিয়েছে কংগ্রেস। রাহুল গান্ধীর ধাক্কায় নাকি মাথায় আঘাত পেয়েছে বিজেপি সংসদ সদস্য প্রতাপ চন্দ্র ষড়ঙ্গী, আর তার জেরে হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন তিনি। এমন আবহে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করেছে বিজেপি। অন্যদিকে লোকসভার স্পিকারকে লেখা চিঠিতে কেসি বেণুগোপাল ও মণিকম ঠাকুর কে সুরেন অভিযোগ করেছে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সংসদের প্রবেশদ্বারে আটকানো হয়েছিল এবং তাকে ধাক্কা দেওয়া হয়েছিল। এবার ভারতকে ট্রাম্পের সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতকে সতর্ক করে বলেছেন, যদি ভারত মার্কিন পণ্যের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করতে থাকে তাহলে যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক আরোপ করবে। এর আগে তিনি ভারতকে শুল্কের বেশ বড় অপব্যবহারকারী বলে মন্তব্য করেছিলেন। চুক্তি মেনে বিদ্যুৎ দিলে বাংলাদেশের সাশ্রয় হতো $28.6 মিলিয়ন। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার অভিযোগ করেছে, ভারত সরকারের কাছ থেকে পাওয়া কর ছাড় সুবিধার কথা গোপন রেখে দেশটির বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি আদানি পাওয়ার চুক্তি লঙ্ঘন করেছে। সড়ক দুর্ঘটনায় আফগানিস্তানে 52 জন নিহত। ভারতে স্পিড বোটের ধাক্কায় ফেরি ডুবে নিহত 13। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। প্রকাশ্যে ধূমপান করায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জরিমানা। তুরাগ নদীর তীরে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা। তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকা এবং ঢাকার কামারপাড়া, আব্দুল্লাপুর, উত্তরা সেক্টর 10 এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ ইত্যাদি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার 100 সেনা নিহত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার ফিলিস্তিনিদের মামলা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধের পটভূমিতে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রতি সমর্থনের কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আমেরিকায় বসবাসরত 5 ফিলিস্তিনি নাগরিক। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যা বলল জাতিসংঘ। জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তা রোজমেরি ডিকালো ইরানের পরমাণু চুক্তি টিকে রাখতে তেহরান ও সংশ্লিষ্ট বিশ্বগুলোর প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই চুক্তির সফলতা কিংবা ব্যর্থতা কেবল সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য নয়, বরং আমাদের সবার জন্যই গভীর তাৎপর্য বহন করে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতার তদন্তকে স্বাগত জানিয়েছে আমেরিকা। সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে গোপনে রাশিয়ার মধ্যস্থতা চলছে। আফগানিস্তান ও সিরিয়ার নেতৃত্বকে রাশিয়ার স্বীকৃতি। সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত গোষ্ঠীগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে নতুন আইন পাশ করল রাশিয়া। নৌ পরিবহন উপদেষ্টার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। মেরিটাইম সেক্টরে বিদেশিদের বিনিয়োগ আগ্রহ বাড়ছে, বলেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাকাওয়াত হোসেন। বিআরটিএ কে সড়ক পরিবহন উপদেষ্টার আলটিমেটাম। সেবার মান বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ এর চেয়ারম্যান সহ কর্মকর্তা কর্মচারীদের 1 মাসের সময় বেঁধে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। সিরিয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইরান। ইরান কখনোই সিরিয়ার একটি নির্দিষ্ট ব্যক্তি বা দলকে সমর্থন করতে পারে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। সংবাদ সম্মেলনে সিরিয়া পরিস্থিতি নিয়ে ইরানের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখতে আলোচনায় বসতে পারে ট্রাম্প। বাংলাদেশকে 685 ভারতীয় বিশিষ্ট নাগরিকের খোলা চিঠি। শান্তি ও বন্ধুত্বকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে 686 জন ভারতীয় বিশিষ্ট নাগরিক। এদের মধ্যে দেশটির সাবেক পরিচালক আমলা বেশ কয়েকজন রাষ্ট্রদূত রয়েছে। এদিকে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে অনড় অবস্থানে সৌদি আরব, বলল ব্লিংকেন। পুতিন শান্তি চায় না, ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখবে, বলেন ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। সিরিয়া পুনর্গঠনে আসাদের পাচার করা অর্থ ফেরত চান বিদ্রোহী নেতা। সিরিয়ার কার্যত নেতা অর্থাৎ ডিফেক্টো লিডার আহমেদ আল শারার দ্রুত সিরিয়ার উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এবং ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ সরকারের আমলে পাচার করা অর্থ ফেরত পেতে সহযোগিতা চেয়েছেন। লেবানন ও সিরিয়াকে নিয়ে যে বার্তা দিলেন এরদোগান। লেবাননের ঐক্য ও শান্তির প্রতি তুরস্কের অবস্থান পূর্ণ ব্যক্ত করেছেন এবং লেবাননের স্থিতিশীলতার প্রতি যে কোনো হুমকি প্রতিরোধের অঙ্গীকার ব্যক্ত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এরদোগান বলেন, তুরস্ক লেবাননবাসী ঐক্য ও শান্তির জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। আমরা লেবাননের স্থিতিশীলতা রক্ষায় যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নিব। আন্তর্জাতিক সম্প্রদায়কে এরদোগান ইসরায়েলের প্রতি চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন এবং লেবাননের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলাও লেবাননের সৃষ্ট ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেয়া। তিনি বলেন, তুরস্ক ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সব ধরনের সহায়তা প্রদান করছে এবং মানবিক সহায়তা অব্যাহত রাখছে। সিরিয়া প্রতিবেশী বা পশ্চিমাদের জন্য হুমকি নয়, বলল এইচটিএস প্রধান। সিরিয়ার মিলিটারি অপারেশন অ্যাডমিনিস্ট্রেশন বা বিদ্রোহী গোষ্ঠী হায়াত আত তাহরির আশ-শামের প্রধান আহমদ আল শারা জানিয়েছেন, তার দেশ 1 দশকের বেশি সময় ধরে যুদ্ধে ক্লান্ত।
সিদ্ধান্ত। বর্তমানে এটি তার প্রতিবেশী বা পশ্চিমাদের জন্য হুমকি নয়। দামেস্কে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সিরিয়ার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান তিনি। আসাদের পতনের পর পুনরায় বাণিজ্য ফ্লাইট চালু হলো সিরিয়ায়। ৭১-এ আত্মসমর্পণ পর্বে বাংলাদেশ নেই কেন, প্রশ্ন ফারুকীর। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধের সংগ্রামের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে বিজয় পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের উপস্থিতি নেই কেন, এমন প্রশ্ন করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দেশের জ্যেষ্ঠ নাগরিকদের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানের ছবি ক্যাপশনে লেখা রয়েছে ভারতের কাছে পাকিস্তানের আত্মসমর্পণের ছবি। আমি জানতে চাই এখানে বাংলাদেশ প্রসঙ্গ নেই কেন। বৃহস্পতিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে সংস্কৃতি উপদেষ্টা মোহাম্মদ সরোয়ার ফারুকী দেশবাসীর উদ্দেশ্যে এই প্রশ্ন রাখেন। এ সময় সংস্কৃতি উপদেষ্টা জাতীয় জাদুঘর থেকে দেশের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের বিভিন্ন অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের কথাও জানান তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক। বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের মজুরির জন্য কোনো টাকা দেবে না সরকার। বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য কোনো টাকা বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, এটি ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গ্রুপের শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য কোনো টাকা দেওয়া হবে না। এর আগে বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের মজুরির জন্য টাকা দেওয়া হয়েছিল, সে টাকা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। এটা না দেওয়া হলে তারা রাস্তায় অবরোধ করত।